ক্লাস 12 এর আগের দিন আমাদের জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ মানে 15 নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বটা দেখে নেব। তো চলে আসি 2 মার্কের কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন আছে জীববৈচিত্র্য কাকে বলে, উদাহরণ দাও। তাহলে আমরা সকলেই জানি, মানে ফার্স্ট ক্লাসে বা প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম যে ভ্যারাইটি অফ লিভিং থিংস প্রেজেন্ট অন দ্য আর্থ ইজ কল্ড বায়োডাইভার্সিটি। মানে বায়ো আর ডাইভার্সিটি কথা দুটোকে আলাদা করা হয়েছিল। ডাইভার্সিটি কথার অর্থ ছিল হচ্ছে কি ডাইভার্স মানে বিভিন্ন। তাহলে এটা যদি সংজ্ঞা করে বলা যায়, তাহলে কোনো একটা স্থলজ বা জলজ বা অন্য যে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত বা অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের জীবের মধ্যে যে এটার 3টা ভাগ আছে। একটা হচ্ছে জেনেটিক মানে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক যে বিভিন্নতা প্রকাশ পায় তাকে বলা হয় হচ্ছে জীববৈচিত্র্য। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আলফা বায়োডাইভার্সিটি, বিটা বায়োডাইভার্সিটি বা গামা বায়োডাইভার্সিটি, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, এবার চলে আসে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। মানে জীববৈচিত্র্যটা আমরা কোথায় দেখতে পাবো? জলে দেখতে পাবো, স্থলে দেখতে পাবো। সেই জন্য সংজ্ঞাটাতে বলা হয়েছে যে স্থলজ, জলজ বা অন্য যে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন জীবেদের মধ্যে, মানে ওখানে তো বিভিন্ন জীব থাকবে, তাহলে ওই জীবেদের মধ্যে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত যে বৈচিত্র্যতা বা বিভিন্নতা প্রকাশ পায় তাকেই বলা হয় হচ্ছে জীববৈচিত্র্য। তা উদাহরণ আমরা আলফা, বিটা, গামা যে কোনো একটা দিলেই বললেই হবে। তারপরে চলে আসি হটস্পট বলতে কি বুঝো, এর শর্তগুলি। তাহলে হটস্পট হচ্ছে এমন একটা স্থান যেখানে বিভিন্ন ধরনের প্রজাতি থাকবে, মানে প্রজাতির প্রাচুর্যতা খুব বেশি হবে কিন্তু তারা সর্বাধিক বিপদগ্রস্ত হবে, সেই স্থানটাকে বলবো হচ্ছে হটস্পট। তাহলে সংজ্ঞা আকারে যদি বলা যায় কি হবে, যে কোনো একটা স্থান যেটা মানে সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন স্থান, এর মধ্যে যে মানে জীববৈচিত্র্য তো বলেই দিচ্ছি, তাহলে সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন কিন্তু কি হচ্ছে সেই প্রজাতিগুলো কি বিপদগ্রস্ত, এই ধরনের অঞ্চলটাকে বলবো হচ্ছে হটস্পট। ঠিক আছে, তাহলে কোনো একটা অঞ্চল যেখানে খুব বেশি পরিমাণে বা মানে কোনো অঞ্চল যেটা হচ্ছে জীববৈচিত্র্যে ভরপুর কিন্তু সর্বাধিক বিপদগ্রস্ত, ওখানকার যে জীবগুলো আছে সেই অঞ্চলটাকে বলবো হচ্ছে হটস্পট। এর শর্তগুলি কি? তাহলে এর আমরা দুটো শর্ত দেখেছিলাম, যে বাইরে থেকে কোনো স্পেসিসকে সেখানে নিয়ে আসা যাবে না, সেখানকার প্রজাতিগুলো সেখানকার স্থানীয় হতে হবে। তো মেন হচ্ছে দুটো শর্ত, এটা আগের শর্ত ছিল। তো মেন দুটো শর্ত কি, একটা হচ্ছে 1500 বা 1500 ভাস্কুলার প্ল্যান্ট থাকতে হবে। ভাস্কুলার মানে হচ্ছে সংবহন কলাযুক্ত, মানে জাইলেম ফ্লোয়েম প্রেজেন্ট আছে এরকম ধরনের উদ্ভিদ 1500টা থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে 70% হ্যাবিটেট লস্ট হতে হবে, মানে হচ্ছে 70% বাসস্থান ধ্বংসপ্রাপ্ত হতে হবে। তাহলে এই দুটো শর্ত। আচ্ছা, তারপরে চলে আসি অভয়ারণ্য কাকে বলে, উদাহরণ দাও। তাহলে কি হবে, যে সংরক্ষিত বনাঞ্চলে, কি হচ্ছে এটা একটা বনাঞ্চল, তাহলে যে সংরক্ষিত বনাঞ্চলে কি করা হচ্ছে, বিশেষ বিশেষ গাছপালা সহ বিশেষ বিশেষ প্রজাতিদের সংরক্ষণ করা হয়। কি কি সংরক্ষণ করা হচ্ছে? গাছপালা সহ বিশেষ বিশেষ প্রজাতিদের সংরক্ষণ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে অভয়ারণ্য। এটা আমরা মনে রেখেছিলাম কি দিয়ে, B4 দিয়ে। সবুজ সিং, B4 ঘাস, এভাবে মনে রেখেছিলাম কিনা। তো B4 এর মধ্যে ছিল হচ্ছে বেথুয়া ডহরি, তারপরে বল্লভপুর, তারপরে ছিল বিভূতিভূষণ, তারপরে বক্সা। তো যে কোনো দুটো মনে রাখলেই হবে। তারপরে চলে আসি রেড ডাটা বুক কি, এর উদ্দেশ্যগুলি লেখো। তো রেড ডাটা বুকের সংজ্ঞাটা আমাদের খুব ভালো করে বোঝা হয়েছিল, IUCN কর্তৃক প্রতিষ্ঠিত। তার মানে এটা প্রতিষ্ঠা কে করেছে? IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, তাহলে এই IUCN কর্তৃক প্রতিষ্ঠিত এবং SSC দ্বারা রচিত, এই দুটো কথা যেন অবশ্যই থাকে। SSC মানে এখানে স্কুল সার্ভিস না, এখানে হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন। তাহলে SSC দ্বারা রচিত যে বইয়ের মধ্যে কি থাকছে, মানে কোনো ডাটা সংরক্ষিত থাকছে। কোন ধরনের ডাটা? বিলুপ্ত ও বিপন্ন প্রজাতিদের তথ্য সংবলিত থাকে, সেই বইটাকে বলা হচ্ছে রেড ডাটা বুক।
এর উদ্দেশ্যগুলি লিখো। তাহলে এর উদ্দেশ্যগুলো আমরা দেখেছিলাম S3 দিয়ে। তাহলে প্রথমটা ছিল হচ্ছে কি শনাক্তকরণ, প্রথমে শনাক্তকরণ করলাম, করে নিয়ে লোকেদের মধ্যে তারপরে করবো হচ্ছে কি সচেতনতা বৃদ্ধি করব, করার পর তারপরে সংরক্ষণ করব। তাহলে তিনটা S3 দিয়ে মানে মনে রেখেছিলাম S3। একটা ছিল শনাক্তকরণ, দ্বিতীয়টা ছিল হচ্ছে সচেতনতা বৃদ্ধি, তৃতীয়টা ছিল হচ্ছে সংরক্ষণ করা। এটা কার কাজ? রেড ডাটা বুকের কাজ। মানে কি কোনো একটা প্রাণী আগে ছিল এখন আর নেই, এই নেই কথাটা যেন না শুনতে হয়, তার জন্য এরা কাজ করে। ধরো আজকে রেড পান্ডা আছে, 5 বছর পরে হয়তো রেড পান্ডা অবলুপ্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা পরবর্তীতে এবারে 5 বছর পরে যদি বইয়ে এটাই লেখা দেখতে পাই যে মানে 2020 সাল অবধি রেড পান্ডা ছিল, কিন্তু 2025-এ আর পাওয়া যাচ্ছে না, মানে ওদেরকে পুরো অবলুপ্ত হয়েছে। এই জিনিসটা যেন না শুনতে হয়, সেটার কাজ করে হচ্ছে মানে রেড ডাটা বুক। এক কথায় ওই বিপন্ন প্রজাতিদের তথ্যটা শুধু রাখে, কিন্তু এটার পিছনে বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে সেটা আমরা পড়েছিলাম, সাইটস, ট্রাফিক, এরা কাজ করে। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের দুটি বিপন্ন প্রজাতির নাম লিখো। তো আমরা বিভিন্ন ধরনের প্রজাতির নাম দেখেছিলাম, স্তন্যপায়ী, পক্ষী, তারপরে উদ্ভিদের। এটা মনে রাখার সহজ ট্রিকও বলে দিয়েছিলাম। তো আবারও বলছি, যদি কেউ আগের ক্লাসগুলো না করে থাকো, যদি করে থাকো তাহলে এটা খুবই সহজ মনে হবে। আর যারা করনি তাদেরকে বলবো আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে, তাহলে খুবই সহজে বুঝতে পারবে। তো উদ্ভিদের দুটি বিভিন্ন প্রজাতির নাম, ওখানে 5-6টা স্পেসিসের নাম ছিল। তো আমরা যে কোনো দুটো মনে রাখবো। নিটাম ছিল একটা, সাইকাস ছিল, সাইকাস সার্সেনালিস, নিটাম উল্লা দিয়ে। নিটামে অবশ্যই যেন জি কথাটা প্রথমে থাকে, এটা সবাই মাথায় রাখবে। তারপরে ছিল হচ্ছে সূর্য শিশির, যেটা ছিল দিন দিয়ে মনে রেখেছিলাম, DIN, ড্রসেরা ইন্ডিকা দিয়ে। ঠিক আছে। তারপরে ছিল অ্যালোভেরা মানে ঘৃতকুমারী, তারপরে ছিল সর্পগন্ধা, সার্পেন্টিনা, তার আগে ছিল রাউভলপিয়া সার্পেন্টিনা দিয়ে মনে রেখেছিলাম। তাহলে এইভাবে আমাদের দুটো বা তিনটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে কলচিকাম ছিল, কলচিকাম লুটিয়াম। আচ্ছা, তারপরে চলে আসি স্তন্যপায়ী। তো স্তন্যপায়ীর মধ্যেও মনে রেখেছিলাম যে 3 ধরনের ছিল, প্যান্থেরা টাইগ্রিস, যেটা বাঘের বিজ্ঞানসম্মত নাম, প্যান্থেরা লিও পার্সিকা বা প্যান্থেরা লিও, এটা ছিল হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম। তারপরে ছিল হচ্ছে তুষার চিতা, প্যান্থেরা ইউনিকা। তারপরে ছিল গন্ডার, এক্সট্রিমো গন্ডার, যেটা ছিল রাইনোসেরাস ইউনিকর্নিস। তারপরে হাতি ছিল, হাতি এলিফাস ম্যাক্সিমাস দিয়ে মনে রেখেছিলাম। ঠিক আছে। তারপরে চলে আসি হচ্ছে পক্ষী শ্রেণী। তো এখানে দুটো ছিল, একটা মনে রেখেছিলাম হচ্ছে সারস দিয়ে। সারস কি হয়, ওর পাগুলো লম্বা হয়, তাহলে মোনাকা, মোনারও পা লম্বা, তাহলে মোনাকা, তাহলে গ্রাস মোনাকা দিয়ে মনে রেখেছিলাম। ঠিক আছে। অলরেডি মানে যখনই তোমরা মোনাকা কথাটা মনে করবে, গ্রাসটা অটোমেটিক মনে চলে আসবে। তারপরে ছিল হচ্ছে প্যাভো ক্রিস্টেটাস, ক্রিস্টেটাস। ঠিক আছে, শ্বাস না। তাহলে এটা হচ্ছে কিসের উদাহরণ? ময়ূরের। তাহলে এইভাবে দুটো দুটো করে দেখা হলো। তারপরে নেক্সট চলে আসি জাতীয় উদ্যান আর সংরক্ষিত বনাঞ্চলের দুটো উদাহরণ। জাতীয় উদ্যানটা আমরা মনে রেখেছিলাম কি দিয়ে? KBC দিয়ে। কে থেকে ছিল হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক মানে কি জাতীয় উদ্যান। তারপরে বি থেকে ছিল হচ্ছে KBC, কে থেকে কানহা ন্যাশনাল পার্ক, বি থেকে বক্সা ন্যাশনাল পার্ক, আর সি থেকে করবেট ন্যাশনাল পার্ক। আর সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে চাপড়ামারি আর জলদাপাড়া দিয়ে মনে রেখেছিলাম। যাই হোক, তারপরে চলে আসি কয়েকটি মেগা বায়োডাইভার্সিটি দেশের উদাহরণ দাও। তো এটা আমাদের 17টা নামই মনে ছিল। এ দিয়ে অস্ট্রেলিয়া, বি থেকে ব্রাজিল, সি থেকে চায়না, সি থেকে আর একটা কলম্বিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া। তারপরে সুদেব দিয়ে মনে রেখেছিলাম, এস থেকে সাউথ আফ্রিকা, ইউ থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ডি থেকে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ই থেকে ছিল ইকুয়েডর, ভি থেকে ছিল ভেনেজুয়েলা। তারপরে MP দিয়ে মনে রেখেছিলাম, এম দিয়েছিল M3 আর P3, তাহলে এম থেকে ছিল মেক্সিকো, আর একটা এম থেকে ছিল মাদাগাস্কার, মালয়েশিয়া। আর P3 দিয়েছিল হচ্ছে পেরু, আর একটা P3 দিয়ে পাপুয়া
নিউগিনি, আর একটা ছিল ফিলিপাইন্স। ব্যাস, এই 17টার নাম। তো আমাদের কয়েকটি বলেছে, যদি 2 মার্কের জন্য আসে তাহলে মিনিমাম 4টা নাম আমরা লিখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কোন কোন প্রজাতি সংরক্ষণের দাবিদার, এটা আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম। একটা হচ্ছে দুর্লভ প্রজাতি, মানে যাদেরকে খুব সহজে পাওয়া যায় না, এরকম ধরনের দুর্লভ, সহজলভ্য নয় আর কি, সহজে যে কোথাও পাওয়া যাবে না এরকম ধরনের প্রজাতি। তারপরে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রজাতি। তারপরে হচ্ছে কিস্টোন প্রজাতি। কিস্টোন প্রজাতিটা খুব ভালো করে আমরা বুঝেছিলাম কেল্প দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সি আর্চিন, কেল্প, এগুলো দিয়ে। তারপরে লাস্ট কোশ্চেন 2 মার্কের, বায়ো ইন্ডিকেটর স্পেসিস কাদের বলে, ঠিক আছে। এটা এর আগের দিনের ক্লাসে আমরা বুঝেছি যে এমন ধরনের প্রজাতি যারা কোনো কিছুকে ইন্ডিকেট করবে, মানে হচ্ছে কোনো কিছুর প্রদর্শন করবে। কি প্রদর্শন করবে? যে কোনো একটা স্থান, সেই স্থানটা মানে পরিবেশের একটা অবস্থা পরিচিতি ঘটাবে, বা নির্দেশ দিবে যে এই জায়গার স্থানটা দূষণমুক্ত নাকি দূষণবিহীন, ঠিক আছে। তাহলে এটার উদাহরণ আমরা দেখেছিলাম লাইকেন দিয়ে। তাহলে কোনো একটা জায়গাতে আগে লাইকেন প্রেজেন্ট ছিল, ওরা কি ফ্রেশ এয়ারে, মানে হচ্ছে যেখানে অক্সিজেনের পরিমাণটা বেশি, বায়ু দূষণ কম ঘটেছে, সেই জায়গাতে জন্মাতে পছন্দ করে। তাহলে যদি লাইকেন প্রেজেন্ট ছিল আগে, তাহলে বুঝতে হবে যে সেই জায়গার বায়ু দূষণের পরিমাণটা কম ছিল বলে লাইকেন জন্মগ্রহণ করেছিল। কিন্তু যদি লাইকেনটা পরবর্তীতে না পাওয়া যায়, মারা যায় বা নষ্ট হয়ে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে বুঝে নিতে হবে যে সেখানে বায়ু দূষণ ঘটেছে, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি পরিমাণে আছে, কারণ ওরা সালফার ডাইঅক্সাইডের প্রতি খুবই সেনসিটিভ, ঠিক আছে, অতি সংবেদনশীল। তো বায়ো ইন্ডিকেটরটা আমরা খুব ভালো করে দেখেছিলাম। আচ্ছা, তা এটা গেল হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। এবার চলে আসি 3 মার্কসে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, আলফা বিটা গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য করো। তাহলে আলফা বৈচিত্র্য কোনো একটা জায়গার মধ্যে বা কোনো একটা অঞ্চলের মধ্যে যে আমরা জীব বৈচিত্র্য দেখতে পাবো সেটাকে বলবো হচ্ছে আলফা ডাইভার্সিটি বা আলফা জীব বৈচিত্র্য, ঠিক আছে। তারপরে চলে আসি বিটা, দুটো পৃথক পৃথক অঞ্চলের জীব বৈচিত্র্যকে বলা হয় বিটা ডাইভার্সিটি। গামা হচ্ছে আলফা প্লাস বিটার ডাইভার্সিটির যোগফলটাকে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। তাহলে আলফাটার ক্ষেত্রে আমরা যদি S1 ধরি, কোনো একটা প্রজাতির, মানে একটা কোনো একটা অঞ্চলের মধ্যে যতগুলো প্রজাতি আছে তাদের মোট নাম্বার বা সংখ্যাটাকে বলা হচ্ছে আলফা ডাইভার্সিটি। এবার কোনো একটা অঞ্চলের মধ্যে যতগুলো প্রজাতি আছে তাদেরকে যদি আমরা S1 ধরি, তাহলে বিটার ক্ষেত্রে ওটা কি হবে, S1 প্লাস সি মাইনাস S2 প্লাস সি, ঠিক আছে। ও S1 মাইনাস সি প্লাস S2 মাইনাস সি, মানে কমন স্পেসিসগুলো বাদ যাবে, ঠিক আছে। তারপরে চলে আসি যদি গামার ক্ষেত্রে, তাহলে ওখানে কিরকম জিনিসটা হবে, যেহেতু আলফা প্লাস বিটার সমন্বয়, এটা যদি লিখে বোঝাতাম তাহলে সুবিধা হতো। তাহলে ওখানে কি হবে, পরপর 3টা যোগ হয়ে যাবে, তারপরে যেগুলো কমন স্পেসিস ওগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস C1 প্লাস C2 প্লাস C3, এটা হচ্ছে গামা বৈচিত্র্যের সমীকরণ হিসাবে যদি বলতে পারি আমরা, ঠিক আছে। তারপরে চলে আসি, দেখবে বইয়ে খুব সুন্দর করে পার্থক্য দেওয়া আছে, একটু ভালো করে দেখে নেবে। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, এর ভাগগুলি লেখো। তা আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে পড়েছিলাম যে কোনো একটা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যদি কোনো একটা প্রাকৃতিক অঞ্চলকে বিভিন্ন অংশে ভাগ করা হয়, তখন তাকে বলবো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। আরেকটা হচ্ছে ইউনেস্কো দ্বারা পরিচালিত এবং ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অন্তর্গত যে স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রে, স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র সংরক্ষিত হয়, তাকে বলা হয় হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তোমাদের যেটা সংজ্ঞা সুইটেবল মনে হবে, সহজ মনে হবে, সেটাই মনে রাখবে। এর ভাগগুলি লেখো, এটা আমরা সিবিটি দিয়ে মনে রেখেছিলাম। সি থেকে কোর রিজিয়ন, পি থেকে বাফার রিজিয়ন, আর টি থেকে ট্রানজিশনাল রিজিয়ন। কোর রিজিয়ন হচ্ছে এমন একটা মিডিল পয়েন্ট যেখানে হচ্ছে শুধুমাত্র সেই প্রাণীগুলো থাকবে, বাঘ, সিংহ ইত্যাদি। তাহলে ওখানে শুধুমাত্র কারা এলাও থাকবে, যারা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে, শুধুমাত্র তারাই যেতে পারবে।
আর যেটা বাফার রিজন সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের এডুকেশনাল পারপাস, মানে হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ বা বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য ছাত্রছাত্রীরা যেতে পারে, শিক্ষামূলক ট্যুরে বা ভ্রমণের জন্য এক্সকারশনে যারা যায়, আর তাছাড়াও গবেষণার কাজে যেতে পারে। তাহলে এটা হচ্ছে বাফার রিজন। আর ট্রানজিশনাল রিজন যেটা, যেখানে হচ্ছে চাষবাস লোকের আনাগোনা লেগে থাকে, সেটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল জোন। তাহলে তিনটা জোনে এটাকে ভাগ করা হচ্ছে, একটা কোর জোন, একটা হচ্ছে বাফার জোন, একটা হচ্ছে ট্রানজিশনাল জোন। তারপরে চলে আসি থার্ড কোয়েশ্চেন, বিপন্ন, বিরল ও ক্ষয়প্রাপ্ত প্রজাতির পার্থক্য করো। দেখো, বিপন্ন হচ্ছে এই সকল প্রজাতির মানে পরিবেশটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার ফলে এরা অদূর ভবিষ্যতে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে মানে অবলুপ্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে বিপন্ন প্রজাতির উদাহরণ আমরা দেখেছিলাম, যখনই এন্ডেঞ্জার্ড বা বিপন্ন প্রজাতির কথা মনে করবো তখনই রেড পান্ডার কথা মনে করবো, ঠিক আছে। তাহলে রেড পান্ডা একটা হবে, আর একটা হবে কি ওরাং ওটাং। তারপরে চলে আসি বিরল। তাহলে বিরল প্রজাতির ক্ষেত্রে যে সকল প্রজাতি খুব কম সংখ্যায় আছে বা কিছু কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ, নির্দিষ্ট কয়েকটা জায়গাতেই পাওয়া যায়, তাদেরকে বলা হচ্ছে বিরল প্রজাতি। এটারও আমরা রেয়ার স্পেসিসের উদাহরণ দেখেছিলাম, তো ওখানে এ আর আর দিয়ে মনে রেখেছিলাম। এ থেকে অ্যান্টিটার্স বা যেটাকে পেঙ্গোলিন বলছে, আর আর থেকে ছিল রেড উলফস, ঠিক আছে। তারপরে চলে আসে ক্ষয়প্রাপ্ত প্রজাতি। এই সকল প্রজাতি কি হচ্ছে, মানে সংখ্যায় যথেষ্ট পরিমাণে থাকলেও প্রতিকূল পরিবেশে, মানে যদি পরিবেশটা প্রতিকূল হয় তাহলে এদেরও অবলুপ্ত হতে সময় লাগবে না, এরাও খুব তাড়াতাড়ি অবলুপ্ত হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষয়প্রাপ্ত বা ভালনারেবলের উদাহরণ দেখেছিলাম আমরা কি দিয়ে মনে রেখেছিলাম, কয়েক দিয়ে। ক থেকে কৃষ্ণমৃগ বা ব্ল্যাক বাক বা কালো হরিণ, আর এক থেকে ছিল হচ্ছে একশৃঙ্গ গন্ডার, ঠিক আছে। তারপরে চলে আসে হচ্ছে এক্সিটু সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। আমরা কি জানি, প্রাকৃতিক পরিবেশের বাইরে যদি কোনো জীববৈচিত্র্য বা বিভিন্ন ধরনের জীবেদের সংরক্ষণ করা হয়, এক্স সিটু মানে এক্সিট ফ্রম দ্য অরিজিনাল প্লেস, ঠিক আছে, তখন সেটাকে বলবো হচ্ছে এক্স সিটু। মানে প্রাকৃতিক পরিবেশের বাইরে যদি কোনো প্রজাতিদের সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে এক্স সিটু। তাহলে এর পদ্ধতিগুলো আমরা কি দিয়ে মনে রেখেছিলাম, সিবিজেড দিয়ে, ক্রায়ো প্রিজার্ভেশন, বোটানিক্যাল গার্ডেন, জুলজিক্যাল গার্ডেন। তাহলে ক্রায়ো প্রিজার্ভেশন কোনটাকে বলছে, -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে বিভিন্ন ধরনের মানে শুক্রাণু, ডিম্বাণু, বীজ, পরাগরেণু ইত্যাদিকে সংরক্ষণ করাকে বলা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। আর বোটানিক্যাল গার্ডেন হচ্ছে উদ্ভিদ প্রজাতিদের সংরক্ষণ করা হচ্ছে, জুলজিক্যাল গার্ডেন হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতিকে সংরক্ষণ করা হচ্ছে, ঠিক আছে। তারপরে কোনটা দেখলাম, এক্সিটু সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো দেখলাম। এবার চলে আসে হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনের পার্থক্য। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম, জাতীয় উদ্যানের সংজ্ঞায় যে এমন একটা, এটা হচ্ছে কেন্দ্র সরকারের অধীনে, বাকি দুটো হচ্ছে রাজ্য সরকারের অধীনে। জাতীয় উদ্যান হচ্ছে কেন্দ্র সরকারের অধীনস্থ যে সমস্ত মানে অঞ্চলে বা প্রাকৃতিক সৌন্দর্যময় যে সমস্ত স্থানে গাছপালা সহ অন্যান্য জীবজন্তুর মানে সমস্ত রকম গাছপালা ও জীবজন্তুর সংরক্ষণ করা হয়, কিসের অধীনে, ওটা কেন্দ্র সরকারের অধীনে, তখন তাকে বলা হচ্ছে জাতীয় উদ্যান। অভয়ারণ্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে যে সংরক্ষিত বনাঞ্চলে গাছপালা সহ বিশেষ বিশেষ প্রজাতিদের সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে অভয়ারণ্য। আর সংরক্ষিত বন হচ্ছে যেখানে মানুষের অনুপ্রবেশ নিষেধ, মানে মানুষ প্রবেশ করতে পারবে না কিন্তু গবেষণা সূত্রে সেখানে প্রবেশ করার অনুমতি আছে, এই ধরনের বনাঞ্চলকে বলা হচ্ছে সংরক্ষিত বন। তাহলে এটা হচ্ছে সব থেকে বেশি প্রোটেক্টেড, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। তো বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখে নেবে। তারপরে চলে আসি, এটা গেল আমাদের 3 মার্কের। এবার চলে আসি 5 মার্কসের কোশ্চেনে। দেখো, প্রথম কোশ্চেনটা আছে জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি লেখো। তো এটা আমরা খুব ভালো করে মনে রেখেছিলাম, এটা মনে রেখেছিলাম কি দিয়ে, প্রগাধ, চাবি, খাস দিয়ে। তো লেখার জায়গা নেই, যাই হোক মুখেই বলছি। প্রো থেকে ছিল প্রাকৃতিক কারণ, প্রগাধ
গ থেকে ছিল গবেষণা, তার মানে কি গবেষণার কাজে আমরা জীববৈচিত্র্যটা অবলুপ্ত হচ্ছে কেন, বিভিন্ন ধরনের গবেষণার জন্য ইউজ করছি ওদের, তার জন্য। তারপরে হচ্ছে প্রাকৃতিক কারণ, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদির জন্য ধ্বংস হচ্ছে। ধ থেকে ছিল হচ্ছে আবাসস্থল ধ্বংস, মানে আমরা কি করছি, আবাসস্থলগুলো ওদের ধ্বংস করে দিচ্ছি, ওখানে বাড়িঘর বানাচ্ছি, তার জন্য ওরা থাকার ওদের জায়গা থাকছে না, সেই জন্য ওরাও ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। চাবি, চ থেকে ছিল হচ্ছে চিত্ত বিনোদন, মানে হচ্ছে আগেকার দিনে রাজা মহারাজা কি করতো, নিজেদের মনের আনন্দের জন্য বা নিজেদের আনন্দ লাভের জন্য, চিত্ত মানে হচ্ছে এখানে মন, তাহলে এই মনের আনন্দের জন্য এরা শিকার করতে বেরোতো, তাহলে শিকার করলে কি হবে, প্রাণীটা মারা যাবে, ওদের সংখ্যাটা হ্রাস পাবে, তাহলে এটাও একটা অবলুপ্তির কারণ, চিত্ত বিনোদন। চাবি, বি থেকে ছিল হচ্ছে বিদেশ রপ্তানি, অনেকে শিকার করে কি করে, টাকা পয়সা ইনকামের জন্য, মানে জিনিসটাকে বাইরে বিদেশে রপ্তানি করে দেয় বেশি অর্থ লাভের জন্য, তাহলে এটাও একটা কারণ। খাজ, ক্ষয়াকার থেকে ছিল হচ্ছে খাদ্য, আমরা কি করি, সুস্বাদু মাংস হওয়ার জন্য বা টেস্টফুল হওয়ার জন্য আমরা অনেক প্রাণীদের মেরে খেয়ে নিই, হত্যা করি, তাহলে এটাও একটা ধ্বংসের কারণ। আর বোরকা যদি ছিল হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, যত জনসংখ্যা বৃদ্ধি হবে তত ওদের প্রাকৃতিক যে ন্যাচারাল হ্যাবিটেট আছে ওটা ধীরে ধীরে অবলুপ্ত হতে থাকবে বা ধ্বংসপ্রাপ্ত হবে, সেই জন্য ওদের সংখ্যাটা হ্রাস পাবে, তাহলে এই কারণগুলো দেখেছিলাম। তারপরে চলে আসি জীববৈচিত্র্যের ধরন সম্পর্কে সংক্ষেপে লেখো। প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি, এটা তোমাদের খুব ভালো করে বলা হয়েছে, ক্লাসটা দেখবে, তবুও আমি একটু বলছি। অক্ষাংশ সংক্রান্ত একটা দেখেছিলাম, একটা দেখেছিলাম হচ্ছে উচ্চতা সংক্রান্ত, আর একটা দেখেছিলাম হচ্ছে এরিয়া স্পেসিস রিলেশনশিপ, ঠিক আছে, বা স্পেসিস এরিয়া রিলেশনশিপ। তো প্রথমটা ছিল কিরকম, যে যত অক্ষাংশ সংক্রান্ত যেটা ছিল, যে মেরু অঞ্চলের দিকে জীববৈচিত্র্যটা খুবই কম, এবং যত ধীরে ধীরে নিচের দিকে আসা যাবে নিরক্ষীয় অঞ্চলের দিকে, তত কি হবে, মানে জীববৈচিত্র্যের পরিমাণটা বেড়ে যাবে, কেন, যে সেখানকার মানে সেই অঞ্চলগুলো হচ্ছে কি মানুষের থাকার জন্য উপযুক্ত পরিবেশ সেখানে আছে, তার জন্য। ঠিক তেমনি হচ্ছে উচ্চতা সংক্রান্ত যেটা, যত আমরা উঁচুর দিকে যাব, মানে হচ্ছে হিমালয়ের চূড়ায় যদি যাই, সেখানে কোনো ধরনের স্পেসিস দেখতে পাবো না, মানে পেলেও খুব একটা এক দুটা স্পেসিস, কিন্তু যদি আমরা যতই নিচের দিকে আসি, পাদদেশের দিকে আসি, তত প্রজাতির সংখ্যাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে যত উচ্চতা বাড়বে, যেহেতু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে মানে মাইনাসের দিকে চলে যায় টেম্পারেচারটা, সেই জন্য সেখানে কোনো প্রাণী থাকতে পারবে না, আর যত নিচের দিকে আসবে সেটা অনুকূল পরিবেশ হওয়ার জন্য সেখানে জীববৈচিত্র্যটা বেশি দেখতে পাবো। তারপরে যেটা ছিল স্পেসিস এরিয়া রিলেশনশিপ, এটা কিরকম, যে একটা এরিয়া ধীরে ধীরে যদি কোনো একটা জায়গার ক্ষেত্রটা যদি বাড়ানো হয়, তাহলে স্পিসিসের সংখ্যাটা, নাম্বারটা ধীরে ধীরে ইনক্রিজ করবে, বাড়তে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া বা সীমাবদ্ধ অনুযায়ী, তারপরে আর বাড়বে না, মানে একটা নির্দিষ্ট সীমান্ত অনুযায়ী বা একটা নির্দিষ্ট অঞ্চল পরে তারপরে ধীরে ধীরে ইনক্রিজ হবে, কিন্তু তারপরে আর বাড়বে না, তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে স্পেসিস এরিয়া রিলেশনশিপ, এটা তোমাদের খুব ভালো করে বোঝানো হয়েছিল। যাই হোক, তারপরে চলে আসে থার্ড কোয়েশ্চেন, ইনসিটু সংরক্ষণ কাকে বলে, তার ভাগগুলি লেখো। তাহলে ইনসিটু সংরক্ষণ আমরা দেখেছি, যদি প্রাকৃতিক পরিবেশে কাউকে সংরক্ষণ করা হয়, কোনো জীবকে, তখন সেটাকে প্রাকৃতিক পরিবেশ বলতে ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে, কোনো কৃত্রিম পরিবেশে নয়, তাহলে কৃত্রিম পরিবেশ হলে সেটা চলে যাবে কোথায়, এক্সিটুর মধ্যে। আর যদি প্রাকৃতিক পরিবেশের, মানে ওরা যেই অঞ্চল, মানে যেই বনাঞ্চলে থাকতে পছন্দ করে বা যে প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করে, সেখানে যদি তাদেরকে সংরক্ষণ করা হয়, তখন সেটাকে বলবো হচ্ছে ইনসিটু সংরক্ষণ। সেটা একটা খুব সুন্দর উদাহরণ বলেছিলাম কি, যে ধরো কোনো একটা বনের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীরা বাস করছে, তার চারধারে যদি প্রাচীর দিয়ে দেওয়া হয়, তাহলে ওখানে তো অলরেডি বাস করছে, আমরা প্রাচীর দিয়ে ঘিরে দিলাম, সেটা হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ। কিন্তু যদি সেখান থেকে ওরকম কোনো জায়গা থেকে আমরা প্রাণীগুলোকে তুলে নিয়ে এসে আমাদের বাড়ির সামনে বিশাল একটা জায়গা আছে, সেখানে আমি প্রাচীর দিয়ে ঘিরে প্লাস্টিকের গাছ লাগালাম, তারপরে অন্যান্য ফুলের গাছ লাগালাম, ঠিক আছে, কৃত্রিমভাবে লাইটিং সিস্টেম করলাম, তাহলে এই যে জিনিসগুলো আমরা অ্যাড করছি, তাহলে এটা একটা কৃত্রিম পরিবেশ তৈরি করছি। তো এরকম ধরনের জায়গাতে এনে যদি ওদেরকে সংরক্ষণ করা হয়, তখন সেটা হয়ে যাবে এক্সিটু, ঠিক আছে, তাহলে ইনসিটুটা বুঝলাম। আর এই সংরক্ষণের ভাগগুলো আমরা মনে রাখলাম কি দিয়ে, জাস্ট নিব দিয়ে,
আহ, বরকার জয়াকর থেকে ছিল জাতীয় উদ্যান, আর আ থেকে ছিল অভয়ারণ্য, দন্তস্ব থেকে ছিল সংরক্ষিত বন, নিবো দন্তন্য হিসি থেকে ছিল হচ্ছে নিরাপদ অঞ্চল, ঠিক আছে। তারপরে ব থেকে ছিল বায়োস্ফিয়ার রিজার্ভ। আর বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আবার তিনটা ভাগ ছিল, সিবিটি, কোর রিজন, বাফার রিজন আর ট্রানজিশনাল রিজন বা জোন। তাহলে সেগুলো সমস্ত কিছু আলোচনা করতে হবে, ঠিক আছে, যদি 5 মার্কের জন্য আসে। তারপর চলে আসি জীববৈচিত্র্যের বিভিন্ন পর্যায় সমূহ আলোচনা করো। পর্যায় সমূহ মানে হচ্ছে লেভেলস অফ বায়োডাইভার্সিটি। এটা মনে রেখেছিলাম কি দিয়ে? এটা ছিল হচ্ছে যে একটু আগে বললাম জেনেটিক বায়োডাইভার্সিটি, তারপরে ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, আর একটা ছিল হচ্ছে স্পেসিস বায়োডাইভার্সিটি। তাহলে কোনো একটা প্রজাতির মধ্যে আমরা কি মানে কি দিয়ে মনে রেখেছিলাম যে উইদিন সেম স্পেসিস হচ্ছে জেনেটিক বায়োডাইভার্সিটি, মানে একই প্রজাতির মধ্যে যে বিভিন্নতা প্রকাশ পায় তাকে বলা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। যেমন হচ্ছে আমরা একটা লঙ্কার মধ্যে লঙ্কারই বিভিন্ন ধরনের রূপ দেখতে পাই। কোনো লঙ্কা ছোট হয়, কোনো লঙ্কা গোল হয়, কোনো লঙ্কা মোটা হয়, কোনো লঙ্কা সরু হয়, লম্বা হয়। তাহলে এই যে বিভিন্ন ধরনের সবই লঙ্কারই, কিন্তু তাহলে লঙ্কা একটা প্রজাতি, এবার ওই প্রজাতিটারই বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি কেন? জেনেটিক ভেরিয়েশনের দরুন। সেটাকে বলা হচ্ছে জেনেটিক বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। আরেকটা দেখেছিলাম হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, মানে কোনো একটা স্থানের মধ্যে যদি আমরা একাধিক স্পিসিস দেখতে পাই তখন সেটা বলবো হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। তারপরে আরেকটা ছিল হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি, মানে কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে যদি আমরা সেখানে জলাশয় দেখতে পাই, সেখানে আমরা স্থলজ ইকোসিস্টেম দেখতে পাই, তার মানে কি ওখানে একের অধিক ইকোসিস্টেম দেখতে পাচ্ছি, সেই জন্য ওটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে এই তিনটা আলোচনা করতে হবে। আবার ইকোলজিক্যাল ডাইভার্সিটির মধ্যে তিনটা ভাগ ছিল, একটা আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি আর গামা ডাইভার্সিটি। তারপরে চলে আসি জীববৈচিত্র্যের গুরুত্বগুলি বর্ণনা করো। তো দেখো, এটা আমরা বলেছিলাম কি যদি 2 মার্কের আসে তাহলে, বা 2 বা 3 মার্কের আসে তাহলে ফেম দিয়ে মনে রাখবো। এফ থেকে ছিল ফুড, আর এ থেকে ছিল অ্যাস্থেটিক ভ্যালু, এম থেকে ছিল মেডিসিন, আর ই থেকে ছিল ইকোলজিক্যাল ব্যালেন্স, ঠিক আছে। কিন্তু যদি 5 মার্কের জন্য আসে তখন এটাকে আমাদের বাড়াতে হবে। তো ওটা দিয়ে আমরা কি মনে রেখেছিলাম যে গাছ খারাপভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে খাড়া। খ থেকে ছিল খাদ্য, মানে হিসাবে আমরা গাছটাকে গ্রহণ করছি। যত ধরনের সবজি আমরা খাচ্ছি, আলু, বেগুন, পটল, ঝিঙ্গা, যা কিছু খাচ্ছি, শাকসবজি, সমস্ত কিছু উদ্ভিদ থেকে খাচ্ছি, তাহলে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি ওটাকে। এটা একটা গেল ওদের গুরুত্ব। তারপরে আ থেকে ছিল আসবাবপত্র, এই যে যত ধরনের কাঠের জিনিসপত্র দেখছি, চেয়ার, টেবিল, বেঞ্চ, খাট, আলমারি, যা কিছু, সমস্ত কিছু উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে। তারপরে আরেকটা র থেকে ছিল রেশন পদার্থ, ওদের রেশন পদার্থটা আমাদের বিভিন্ন কাজে লাগে, বই বাঁধাই শিল্পে, টায়ার শিল্পে, আটা প্রস্তুতিতে ইত্যাদিতে, গাম তৈরিতে, ধূপ ধুনার কাজে ইত্যাদি। তারপরে আরেকটা আ থেকে ছিল হচ্ছে আসবাবপত্র, ওটা ছিল হচ্ছে আশ্রয়স্থল, বিভিন্ন প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। যেমন হচ্ছে ধরো একটা গাছের মধ্যে বাদরও থাকে, একটা গাছের মধ্যে বিভিন্ন পাখিরাও থাকে, সাপও থাকে, ঠিক আছে, বানরও থাকে। এই যে বিভিন্ন ধরনের প্রজাতিগুলো আশ্রয়স্থল হচ্ছে কি গাছ, তাহলে গাছটা এই ধরনের কাজগুলো করছে। তারপরে মনে রেখেছিলাম বেগম পরীক্ষা পাস, মনে আছে কিনা তোমাদের? বয়কার থেকে ছিল হচ্ছে বিষ্ঠা বা মল, সার হিসাবে ব্যবহার হয় বিভিন্ন প্রাণীদের, মানে হচ্ছে গোবর, ঠিক আছে, গোবর সার আমরা সকলেই জানি। তারপরে হচ্ছে কি গ থেকে ছিল গবেষণা, বিভিন্ন প্রাণী যেরকম হচ্ছে বানর, তারপরে ইঁদুর, গিনিপিগ, এগুলো হচ্ছে কি বিভিন্ন গবেষণাগারে ইউজ করা হয়, ঠিক আছে, বিভিন্ন জিনিস জানার জন্য। তারপরে চলে আসছে হচ্ছে ম থেকে ছিল মূল্যবান বস্তু, অনেক মূল্যবান জিনিস আমরা পাই হচ্ছে কি প্রাণী থেকে। যেমন হচ্ছে হরিণ থেকে পাওয়া হচ্ছে কি কস্তুরী মৃগ, নাম তোমরা শুনেছ, খুবই সেন্ট, এটা ক্লাস হয়েছে তোমাদের আগে, দেখে নেবে। তারপরে হচ্ছে মুক্তা, ঝিনুক থেকে পাওয়া যায়। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো সমস্ত কিছু আমরা কোথা থেকে পাচ্ছি? প্রাণীদের থেকে। তাহলে বেগম হলো। তারপরে পরীক্ষা থেকে ছিল পর্যবেক্ষণ, মানে পর্যটন শিল্প গড়ে ওঠে। আর র থেকে ছিল রোগ নিরাময়ের কাজ, হেল্প করে আমাদের, যেমন হচ্ছে হেলিব্যাট, কড, হাঙর প্রভৃতি মাছের যকৃৎ মিশ্রণের তেল থেকে ওমেগা-3 একটা ওষুধ পাওয়া যায়, যেটা আমি দেখেছিলাম। ওষুধ দিয়ে কী করে হার্টের বিভিন্ন রোগ নির্ণয়, মানে নিরাময়ে সাহায্য করে।
তারপরে ছিল হচ্ছে পরীক্ষা, একটা খাদ্য হিসেবে আমরা খাচ্ছি, মানে অসুখ সারানোর জন্য। একটা হচ্ছে ডিরেক্ট খাদ্য হিসেবে গ্রহণ করছি, আপেল, কলা, লেবু ইত্যাদি। তাহলে এটা হচ্ছে প্রাণীদের। পাশ থেকে ছিল আরেকটা কি, পর্যটন শিল্প গড়ে উঠেছে। কোনো একটা জায়গাতে যদি বিভিন্ন ধরনের প্রজাতি থেকে থাকে তাহলে কি হবে, ওখানে ওটাকে আমরা চিড়িয়াখানা বলি, তাহলে ওখানে ওটা কি পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠেছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে লোক সেখানে দেখতে যায়। আর থেকে ছিল আবর্জনা পরিষ্কার, মানে বিভিন্ন প্রাণী কি করে মরা পচা জীবদেহ খেয়ে আমাদের পরিবেশটাকে আবর্জনা মুক্ত রাখে। যেমন হচ্ছে কাক, শেয়াল, কুকুর, শকুন ইত্যাদি। আর একটা দন্তস থেকে ছিল হচ্ছে সিল্ক, ঠিক আছে, বিভিন্ন ধরনের রেশম থেকে সুতা পাওয়া যায়, এই সুতাগুলো বস্ত্র শিল্পে কাজে লাগানো হয় ইত্যাদি। তাহলে এতগুলো কাজ, তারপরেও ছিল হচ্ছে ভাব দিয়ে ভারসাম্য রক্ষা করে। থেকে ছিল বিভিন্ন ধরনের অরণ্য কি করছে, বৃষ্টিপাত আনতে সাহায্য করছে। আর একটা থেকে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বিভিন্ন ধর্মের সঙ্গে যুক্ত, যেমন কোরবানি হলে গরু জবাই করতে হয়, তারপরে পাঠা বলি দিতে হয় যদি কালী পূজা আসে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কি ধর্মের সঙ্গে যুক্ত। থেকে ছিল অক্সিজেন সাপ্লাই দেয় আমাদের। তাহলে এত কিছু করছে। তাহলে এই যে 17টা আমরা মানে গুরুত্ব দেখলাম, তাহলে এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। যদি 3 মার্কের আসে বা যদি 2 মার্কের আসে, তাহলে আমরা ফেম দিয়ে লিখবো। এফ থেকে ফুড পাচ্ছি, এ থেকে অ্যাস্থেটিক ভ্যালু মানে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে কোনো একটা জায়গার, জীববৈচিত্র্যগুলো থাকার জন্য। আর এম থেকে হচ্ছে মেডিসিন পাচ্ছি, ওষুধ পাচ্ছি বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে মধু থেকে বিভিন্ন সর্দি কাশির রোগ সেরে যায়। আর থেকে ছিল ইকোলজিক্যাল ব্যালেন্স, মানে হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যটা বজায় রাখছে। তাহলে এই গেল তোমাদের 2, 3, 5-এর বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা। তাহলে চ্যাপ্টারটা এমনিতে ছোট, কিন্তু এখান থেকে প্রত্যেকবার পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন অবশ্যই আসে। সেটা হতে পারে 2 মার্কের, সেটা হতে পারে 5 মার্কের, সেটা হতে পারে 3 মার্কের। তো সবগুলো ইম্পর্টেন্ট, যেহেতু মাত্র 20টা কোশ্চেন, 5 মার্কের 5টা, 3 মার্কের 5টা, আর 2 মার্কের 10টা। তো এই 20খানা কোশ্চেন আমরা খুব ভালো করে মানে কমপ্লিট করার চেষ্টা